ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আগের দিন আমরা কোন একটা সরু তারকে বল প্রয়োগ করার পর সরু তারের উপর বল প্রয়োগ করার ফলে তারটির দৈর্ঘ্য প্রসারণ হয় এবং তার জন্য কত কৃতকার্য করতে হয় এবং ওই কৃতকার্যটাই ওই তারের ভিতরে স্মৃতিশক্তি রূপে সঞ্চিত হয় এবং কতটা ওর পরিমাণটা কত সেটা বলেছিলাম কি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন, এবং একক আয়তনে কত স্মৃতিশক্তি সঞ্চিত হয় হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এবার আজকে আমরা দেখো তোমরা পড়েছিলে আর কি যে তিনটে কনস্ট্যান্ট আর কি, অনুদৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্ক বা ইয়াং মডুলাস, আয়তন বিকৃতি গুণাঙ্ক, ওকে, ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট, তারপর তোমার ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট নয়, আয়তন বিকৃতি গুণাঙ্ক, তারপর ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক, এই কনস্ট্যান্ট গুলো বলেছিলাম আর কি। সেই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু আমরা কি করে বার করতে পারবো, মানে যে ধরে নিলাম ওয়াই, ধরে নাও ওয়াই ইকুয়াল টু কি, অনুদৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্ক মানে কি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য, লিখে দিলাম অনুদৈর্ঘ্য বিকৃতি। এটা তো এটা হয়েছিল তাই না, ক্লিয়ার? এটা হয়েছিল y is equal to অনুদৈর্ঘ্য পীড়ন। তাই y এর ভ্যালু কি করে বার করব, প্র্যাকটিক্যাল আর কি, প্র্যাকটিক্যালি কি করে বার করব, এটা তোমাদের প্র্যাকটিক্যাল আছে, আমি তোমাদের শেখাচ্ছি কিভাবে বার করতে হয়। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কি করা হয়, এরকম একটা ওয়্যার থাকে, ঠিক আছে তো। এবার ওয়্যারের এই প্রান্তে যখন থাকে এরকম ঝুলে রাখা হয়, দিয়ে তখন এই ওয়্যারটার লেন্থ মাপা হয় স্লাইডস ক্যালিপার্স, তোমাদের আমি ফার্স্ট চ্যাপ্টারে করেছি আর কি। স্লাইডস ক্যালিপার্সের সাহায্যে ওয়্যারটার লেন্থ এইভাবে তোমার কি হয়, মাপা হয়। তো ওয়্যারটার লেন্থ ধরে নিলে তুমি পেনের ইনিশিয়াল লেন্থ হচ্ছে তোমার এল, এবং এই ওয়্যারের যে রেডিয়াস, ওয়্যারটা এরকম হয় না, ওয়্যার এরকম সিলিন্ড্রিক্যাল হয়, ওয়্যারের যে রেডিয়াস, এটা ডায়ামিটার বা রেডিয়াস, ডায়ামিটার ধরে নাও, ডায়ামিটার ডি মাপা হয়, সেটা স্ক্রু গেজের সাহায্যে এরকম, ডায়ামিটার মানে এটা যদি ওয়্যার ধরো, এইটার লেন্থটা মাপা হয় স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বা মিটার স্কেল দিয়ে, আর উইডথ, ডায়ামিটার মানে এখান থেকে এই ডিসটেন্স, এটাকে ডায়ামিটার বলা হয়, মানে যে সার্কেল হচ্ছে না, সার্কেলের ব্যাস, এইটা মাপা হয় স্ক্রু গেজের সাহায্যে। তো ডায়ামিটারটা মাপা হয়, ডায়ামিটারটা ধরে নাও ডি হলো। এবার তুমি এইখানে একটা ওয়েট দিয়ে দিলে, ওয়েট বাক্স ওয়েট দিয়ে দিলে, ঠিক আছে, ডাব্লু গ্রাম, ধরে নাও 4 কেজি একটা ওয়েট দিলে, 4 কেজি নয় 500 গ্রাম, 500 গ্রাম একটা যদি ওয়েট দাও, মানে এটা ডাব্লু হলো, ডাব্লু 500 গ্রাম ওয়েট, মানে কি এই ডাব্লু কি করবে, নিচের দিকে বলটাকে টানবে, কত ফোর্স দিয়ে টানবে, 500 গ্রাম ডাব্লু ফোর্স দিয়ে টানবে আর কি। তোমরা কি এটা জানো, ডাব্লু ইকুয়াল টু এম ইন্টু জি, এই ফোর্স সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে আমি যখন এখানে এম সমান 500 গ্রাম দিয়েছি আর কি, তাহলে ডাব্লু কত হচ্ছে 500 জি, তাহলে 500 জি নিউটন ফোর্স দ্বারা তারটাকে নিচের দিকে টানছে, তাহলে এটা হচ্ছে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স ডাব্লু, বুঝা গেল? তো এইটা অ্যাকচুয়ালি ডাব্লুটা ঝোলানোর পর তারের লেন্থটা বেড়ে গেল, তারের লেন্থ এইটুকু ছিল, এল ছিল এইটুকু, এখন তোমার বেড়ে এইটুকু হয়ে গেল, স্মল এল পরিমাণ বেড়ে গেছে আর কি। ওকে, তার টোটাল লেন্থ কত হলো, এল প্লাস এল। ভালো করে দেখো, আমার কি বার করতে হবে, y is equal to অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ওকে, এবার দেখো অনুদৈর্ঘ্য পীড়নটা কত সেটা দেখো, অনুদৈর্ঘ্য পীড়ন দেখো কত, অনুদৈর্ঘ্য পীড়ন আমি লিখছি স্ট্রেস, স্ট্রেস অনুদৈর্ঘ্য পীড়ন মানে হচ্ছে স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস হবে এটা, কত হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, বাংলা লিখি, বাংলা অনুদৈর্ঘ্য কিছু না এখানে, এটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি, ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স কত, ডাব্লু পার ইউনিট এরিয়া,
কোন এরিয়ার উপর ফোর্স দিচ্ছ, এই এরিয়াটুকু। ওকে, তাহলে আমি বললাম যে এই যে এর ডায়ামিটার, মানে ডায়ামিটার যদি ডি হয়, রেডিয়াস কত হবে, d/2। তাহলে এই সার্কুলার মানে এই সারফেসটা ডায়ামিটার যদি ডি হয়, রেডিয়াস কত হবে, d/2। তাহলে এইটুকুর এরিয়া কত হবে, πr²। মানে কি এটা সার্কেল, তো সার্কেল রেডিয়া মানে এরিয়া কত, πr²। তাহলে আর কত, d/2 মানে পাই ইনটু d/2 তার হোল স্কয়ার। এবার দেখো অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি, যে পরিমাণ দৈর্ঘ্য বেড়েছে মানে l পরিমাণ দৈর্ঘ্য বেড়েছে বাই অরিজিনাল লেন্থ l। এবার দেখো তুমি এইখান থেকে দেখো সবগুলো বসি, তুমি যে পরিমাণ ওয়েট দিয়েছো w কত 500 ইনটু জি, জি এর ভ্যালু 9.8 এখানে বসিয়ে দিবে। পাই কনস্ট্যান্ট জানো, d/2 d টা স্কেল দিয়ে যেটা মেপেছিল সেই d টা বসিয়ে দেবে, হয়ে গেল। লেন্থ কত, লেন্থ বাড়লে এটা স্কেল দিয়ে মাপা যাবে, ওইটুকু মেপে বসিয়ে দিলে। ইনিশিয়ালি যে লেন্থটা নিয়েছিল ক্যাপিটাল সেটা বসিয়ে দিলে, সবগুলো বসিয়ে দিলে একটা নাম্বার আসবে, সেটা হচ্ছে ওয়ার ভ্যালু। যে কোনো বস্তুর আমি ওয়ার ভ্যালু বার করতে পারি, প্র্যাকটিক্যালি এটা করানো হবে। তো এইভাবে তোমার ওয়ার ভ্যালু বার করা হয়। এবার দেখো একটা পীড়ন বিকৃত একটা গ্রাফ আছে, মানে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, এবার কিন্তু পীড়ন থাকে, গ্রাফ হচ্ছে তোমার এরকম। এরকম হচ্ছে গ্রাফ। এই গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম, গ্রাফের মিডলে কতগুলো পয়েন্ট আমি অ্যাড করেছি। দেখো আমি তোমাদের পড়াতে গিয়ে বলেছিলাম অনেক আগেই, পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, তাই তো? পীড়নকে ধরে নাও এস প্রপোর্শনাল টু বিকৃতি, এস প্রাইম, বিকৃতিকে এস প্রাইম দিয়ে বলছি, তাহলে বা পীড়নকে ওয়াই দিয়ে ডিনোট করো, ওয়াই প্রপোর্শনাল টু বিকৃতি যদি এক্স হয় এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু প্রপোর্শনাল সাইন উঠে দিলে কে এক্স হয়, বোঝা গেল, ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স। এবার দেখো এইটা যদি একটা গ্রাফ প্লট করো, ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স, কিসের ইকুয়েশন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। দেখো এইটা সিমিলার টু ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, শুধু এম এর জায়গায় কে আছে, এম টা স্লোপ, এখানে কে টা স্লোপ, সি টা কি মানে এ এর গ্রাফ হয় এরকম, এই বরাবর যদি ওয়াই হয়, এই বরাবর যদি এক্স হয়, তাহলে y is equal to mx plus c, এই ইকুয়েশনের গ্রাফ হয় এরকম, যেখানে হচ্ছে এখান থেকে এই অরিজিন থেকে এই ডিসটেন্সটাকে বলা হয় c, অরিজিন মানে এই লাইনটা y অক্ষকে যেখানে কাট করেছে সেখান থেকে অরিজিনের দূরত্ব। কিন্তু c যদি 0 হয় তাহলে কত, মানে c 0 মানে কি, তাহলে এই লাইনটা এখানে যেখানে কাট করবে সেখান থেকে অরিজিনের দূরত্ব 0 মানে কি, এই লাইনটা তোমার এখানে কাট করবে, এই হয়ে যাবে, অরিজিন দিয়ে যাবে আর কি। তাহলে y is equal to kx এর গ্রাফ হচ্ছে এটা, ঠিক আছে, y is equal to kx এর গ্রাফ হচ্ছে এটা। দেখো তার মানে এটা বুঝে নাও, y is equal to kx এর গ্রাফ অরিজিন দিয়ে যায়। দেখো এই লাইনটা অ্যাকচুয়ালি ওই গ্রাফটার মতোই, অরিজিনের মতোই, মানে এই গ্রাফটার মতোই হচ্ছে তোমার এই লাইনটা, এইটুকু, ঠিক আছে তো? তার মানে কি এইটুকু এই লাইনের মতো, মানে কি এইটুকু অংশ পর্যন্ত পীড়ন বিকৃতির প্রপোর্শনাল, মানে পীড়ন যতটা বাড়বে বিকৃতি ঠিক ততটাই বাড়বে আর কি। তো অ্যাকচুয়ালি এই এ পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা, মানে অ্যাকচুয়ালি এলাস্টিক বডি বা স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে পীড়ন বিকৃতির সঙ্গে সম্পূর্ণ সমানুপাতিক। তার মানে কি পীড়ন আস্তে আস্তে যদি বাড়ায়, বস্তুর বিকৃতি আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে এই পর্যন্ত, এই এত দূর পর্যন্ত, মানে কি পীড়ন যদি এতটা, মানে পীড়ন বাড়ানো মানে কি ফোর্স বাড়ানো, ফোর্স যদি এতটা পর্যন্ত যদি বাড়ায় আর কি, ফোর্সের ভ্যালু মানে ফোর্স বাড়াচ্ছি 4 নিউটন, 6 নিউটন, 8 নিউটন, 10, 12 নিউটন পর্যন্ত বাড়ালাম, ধরো একটা বডির ক্ষেত্রে, কি বিভিন্ন বডির ক্ষেত্রে ফোর্স বিভিন্ন হতে পারে, 12 নিউটন পর্যন্ত বাড়ালাম, 12 নিউটন পর্যন্ত বাড়ানোর পর যখনই 13 নিউটন বাড়ালাম, তখন দেখো পীড়ন আর তখন কি লাইনটা তাহলে এই বড় যাওয়ার কথা ছিল, তাহলে পীড়ন প্রপোর্শনাল বিকৃত হতো। যখনই 13 নিউটন করলাম, মানে ফোর্স যখন এরকম জায়গায় চলে এলো, তখন দেখো পীড়ন আর বিকৃতি প্রপোর্শনাল নয়, মানে পীড়ন বিকৃতির সঙ্গে প্রপোর্শনাল থাকছে না, পীড়ন যেভাবে পরিবর্তন হচ্ছে বিকৃতি সেভাবে পরিবর্তন হচ্ছে না। সেটা কোনটুকু, এইটুকু পর্যন্ত হচ্ছে, মানে একটু কম বেশি হয়ে যাচ্ছে।
কিন্তু তারপর যদি ফোর্স যদি বাড়াই, তারপরে আবার যদি ফোর্স বাড়াই, মানে এইগুলোই মানে তাহলে আবার যদি ফোর্স বাড়াই এরকম জায়গায় চলে যাবে, এরকম জায়গায় যদি ফোর্স চলে আসে তখন পীড়ন আর বিকৃতি সমান হচ্ছে না, বরং একটা অসমান ভাবে পরিবর্তন হচ্ছে। মানে পীড়ন যতটা পরিবর্তন হচ্ছে, বিকৃতি যদি ততটা পরিবর্তন হয় তবে স্ট্রেট লাইন হবে। আর যদি পীড়ন যতটা পরিবর্তন হচ্ছে, বিকৃতি ততটা যদি পরিবর্তন না হয় তাহলে স্ট্রেট লাইন আমরা বেঁকে যাবে আর কি। তো বি থেকে সি পর্যন্ত পীড়ন বিকৃতি সমানুপাতিক নয়। তারপর যদি আবার যদি ফোর্স বাড়ায় এভাবে আর কি, তখন আর সমানুপাতিক আর হবে না, পীড়ন বিকৃতির পরিবর্তন অন্যরকম ভাবে হবে। পীড়নের যা পরিবর্তন হয়, বিকৃতির পরিবর্তন সম্পূর্ণ তার থেকে আলাদা হবে। আলটিমেটলি আর ডি পর্যন্ত আসলো, ডি বিন্দুর পর মানে ফোর্স দিচ্ছ, ফোর্স বাড়াতে বাড়াতে একটা টাইমে ডি বিন্দুতে আসলো। ডি বিন্দুতে আসার পর এরপর যদি তুমি বস্তুর উপর ফোর্স না বাড়াও, তাও বস্তু তোমার কি হবে, এইখানে আসার পর ফোর্স দিচ্ছ, এবার এখানে এসে ফোর্স বাড়ানো বন্ধ করে দিলাম, মানে কি 2 নিউটন 4 6 10 15 নিউটন এসে কেন, 15 নিউটনের পর তুমি যদি ফোর্স না বাড়াও তবুও বস্তুটা বিকৃত হবে, মানে কি তবুও বস্তুটা লেন্থ বাড়বে আর কি। আলটিমেটলি যখন ই বিন্দুতে আসবে বস্তুটা ভেঙে যাবে আর কি। বোঝা গেল? মানে কোনো বস্তু, কোনো একটা গার্ডারকে তুমি টানছো, টানতে টানতে এক সময় কি প্রথমে টানছো, যতটা বল দিচ্ছ ততটা বাড়ছে 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 বাড়ছে, বাড়তে বাড়তে একটা টাইম পর দেখবে বল দিচ্ছ যতটা তার থেকে একটু কম বাড়ছে, সেটা হচ্ছে বি, মানে এই বি থেকে এই পর্যন্ত কিছুক্ষণ দেখবে বল দিচ্ছ যতটা, তার প্রথমে যতটা বল দিচ্ছিল ততটা বাড়ছিল, তারপর একটা টাইম পরে দেখবে যতটা বল দিচ্ছে ততটা বাড়ছে না, একটু কম বাড়ছে আর কি। তারপরে দেখবে আস্তে আস্তে যত বল দিচ্ছি তত বাড়তে তত কি হচ্ছে, কম হচ্ছে আর কি। তারপর দেখবে আস্তে আস্তে যত বল বাড়াচ্ছে আর কি, তখন বস্তুটা আস্তে আস্তে আর বাড়ছে না। আলটিমেটলি তারপর যদি আরো বেশি পরিমাণ বল দিই বস্তুটা কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে আর কি। সেই ই পয়েন্টের পর বস্তুটা ছিঁড়ে যায়। এবার এই পয়েন্টগুলোর নাম দিই, এই এ পয়েন্ট যতদূর পর্যন্ত বস্তুটা আর কি পীড়নের সঙ্গে বিকৃতির সমানুপাতিক, সেই পয়েন্টটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা বলা হয়। বি পয়েন্টটাকে বলা হয় ইল্ডিং পয়েন্ট বা নতিবিন্দু। সাধারণত সমস্ত বস্তুর ক্ষেত্রে বি পয়েন্ট আর এ পয়েন্ট খুবই কাছাকাছি থাকে আর কি, ঠিক আছে? তো মানে এ পয়েন্টে ধরো বল দিয়েছো, বাড়াতে বাড়াতে এতদূর করে বস্তুটা এতদূর পর্যন্ত বাড়িয়েছো আর কি। এবার বলটা যদি ছেড়ে দাও আর কি, তাহলে এই সময় বস্তুটা ঠিক আগের এই রাস্তা বরাবরই ছোট হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু বি পয়েন্টে চলে যাওয়ার পর বস্তুটার উপর যদি বলটা তুলে নাও, তাহলে বস্তুটা আগের অবস্থায় ফিরবে, কিন্তু আগের পথ দিয়ে ফিরবে না, এইরকম পথ বরাবর ফিরবে আর কি। বোঝা গেল? এ পয়েন্ট পর্যন্ত স্থিতিস্থাপক, এ পয়েন্ট কি স্থিতিস্থাপক সীমা পর্যন্ত যদি বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুকে ছেড়ে দিই, তাহলে বস্তু ঠিক আগের পথ বরাবর আগের রাস্তায় ফিরে যাবে। কিন্তু যখন এ পয়েন্ট পার করে বলটা বি পয়েন্টে নিয়ে চলে যায়, তারপর যদি বলটা ছেড়ে দিই তখন বস্তুটা আগের অবস্থায় ফিরে আসে না। মানে দেখো এইটুকু পরিমাণ বিকৃত হয়ে গেছে, মানে এইটুকু দৈর্ঘ্যের পরিবর্তন বা আয়তনের পরিবর্তন হয়ে গেছে, এইটুকু বিকৃত হয়ে গেছে আর কি। তখন এই বস্তুটা প্লাস্টিক বা নমনীয় বস্তুর মতো আচরণ করে। আর বি পয়েন্টটাকে বলা হয় ইল্ডিং পয়েন্ট বা নতিবিন্দু। এবার দেখো বি থেকে সি পর্যন্ত যদি বাড়ায়, এবার আস্তে আস্তে বস্তুটার মানে স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেছে, এবার বস্তুটা আস্তে আস্তে আকৃতি বাড়ছে, কিন্তু পীড়নের সঙ্গে পীড়ন যে হারে বাড়ছে বিকৃতি সেভাবে বাড়ে না। আলটিমেটলি আস্তে 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 একটা টাইম পর ই পয়েন্ট এসে বস্তুটা কি হয়ে যায়, ভেঙে যায় আর কি, মানে ছিঁড়ে যায়, গাটাটা যেমন ছিঁড়ে যাবে, সেই ই পয়েন্টকে বলা হয় অসহবিন্দু। ঠিক আছে? তো এই হচ্ছে পীড়ন বিকৃতির একটা গ্রাফ, এর অবজারভেশন। মানে একটা বডির ক্ষেত্রে স্যার তাহলে এ পয়েন্টে ধরে নিলাম 12 নিউটন বল দিয়ে বস্তুটা এ পয়েন্টে পৌঁছেছে, তাহলে সমস্ত বস্তুর ক্ষেত্রে 12 নিউটন হবে না। আমি ধরে নাও গার্ডার নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে, গার্ডারের ক্ষেত্রে হয়তো 12 নিউটন হয়েছে। কেউ যদি গার্ডার বাদে রাবার নিয়ে করে আর কি, রাবার নিয়ে করলে তার হয়তো 15 নিউটনে পর্যন্ত এ পয়েন্টে থাকবে আর কি। তো বিভিন্ন বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমাটা বিভিন্ন, এটাই বোঝাতে চাইছি। মানে যদি তোমার রাবার নিয়ে হয়তো এতদূর পর্যন্ত পৌঁছানো হলো, তার মানে কি ফোর্সটা বেড়ে গেল। তো বিভিন্ন বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা হবে বিভিন্ন আর কি। বোঝা গেল? এইবার দেখো কয়েকটা টার্ম পড়ি। স্থিতিস্থাপক বিলম্ব, ওকে। ইলাস্টিসিটি এফেক্ট মানে স্থিতিস্থাপক বিলম্ব কি, কোন একটা গার্ডারকে তুমি টেনে বড় করলে, তারপর গার্ডারটা ছেড়ে দিলে আর কি। তো গার্ডারটা কি হবে, ছেড়ে দিলে ঠিক তার আগের দৈর্ঘ্য ফিরে পাবে। তাহলে কোনো বস্তুকে টেনে বিকৃতি করার পর বস্তুটা ঠিক বস্তু থেকে বল যদি সরিয়ে নেই, তাহলে বস্তুটা ঠিক তার আগের অবস্থায় ফিরতে যে পরিমাণ সময় লাগবে সেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক বিলম্ব। বুঝতে পারলে না? আমি বলছি যে এর লেন্থ ছিল, এটাকে টেনে আমি এত বড় করলাম, এবার বলটা ছেড়ে দিলাম, তাহলে বলটা মানে সরিয়ে নিলে কি হবে, এই লেন্থটা ছোট হয়ে আবার এই জায়গায় ফিরে আসবে। তো এই লেন্থটা ছোট হয়ে এই জায়গায় ফিরে আসতে যেটুকু সময় লাগবে সেই সময়কে বলা হয় স্থিতিস্থাপক বিলম্ব। উদাহরণস্বরূপ বলে একটা গার্ডারকে টেনে তুমি ছেড়ে দিলে, গার্ডার টেনে ছেড়ে দেওয়ার পর গার্ডারটা কি টাস করে এসে হাতে লাগবে, ওই ছেড়ে দেওয়ার পর থেকে হাতে এসে লাগা পর্যন্ত যে সময়টা লাগে সেটাকে বলা হয় স্থিতিস্থাপক বিলম্ব। ওকে, তোমাদের স্থিতিস্থাপক বিলম্ব হলো। আর একটা টার্ম আছে আর কি বলা হয়
স্থিতিস্থাপক বিলম্ব হলো, আর একটা কি টার্ম আছে, টার্মটা বাংলা আমরা ভুলে গেলাম, সহনীয়তা, স্থিতিস্থাপক সহনীয়তা নাকি বলে, ওই যাই বই দেখে নেবে টার্মটা, আমি বলছি জিনিসটা কি বলছি। কোন একটা গার্ডারকে যদি তুমি বারবার টানার বড় করার কি হবে, স্থিতিস্থাপক সহনশীলতা বলা হয় ওটাকে। কোনো গার্ডারকে যদি তুমি বারবার টানো, বারবার বরাবর ছোট করো, বরাবর ছোট হবে, গার্ডারটা দেখবা একটা টাইম পর বল গার্ডারটার থেকে বল সরিয়ে নিলেও গার্ডারটা যা দৈর্ঘ্য তার থেকে একটু দৈর্ঘ্য বেড়ে যায়, গার্ডারটার দৈর্ঘ্য আগের অবস্থায় ফিরে আসে না। উদাহরণস্বরূপ মেয়েরা ভালো বুঝবে, চুলে যে গার্ডার গুলো দেয় যখন কেনে তখন চুলটা খুব সুন্দরভাবে টাইট করে থাকে আর কি, ঠিক আছে। তো তারপর 1 মাস 2 মাস 4 মাস 5 মাস ব্যবহার করার পর দেখবে সেই গার্ডারটা কি হয়ে যায়, লুজ হয়ে যায়, চুলে আর আটে না ভালো করে, তখন গার্ডারটা ফেলে দিয়ে নতুন আর একটা গার্ডার নেয়। কি হয় আর কি, অ্যাকচুয়ালি ওই যে চুলে যে গার্ডারটা নতুন যখন কিনেছিল তখন খুব সুন্দরভাবে টাইট করে লেগেছিল আর কি, ওকে। তো সুন্দর করে যখন টাইট করে লেগেছিল মানে কি, তখন তার স্থিতিস্থাপকতা সুন্দরভাবে ছিল, মানে গার্ডটাকে বড় করলে দিয়ে বলটা প্রয়োগ করে ছেড়ে দিলে গার্ডার ঠিক আগের অবস্থায় ফিরে আসবে, এই জন্য টাইট হচ্ছে। এবার গার্ডটাকে দীর্ঘদিন ধরে চুলে বাঁধা মানে কি, গার্ডারটা আস্তে প্রতিদিন বড় করছে, প্রতিদিন ছোট করছে, প্রতিদিন বড় প্রতিদিন ছোট, ওইটা করতে করতে মানে গার্ডারের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি গার্ডারটা আস্তে আস্তে এই জন্য আগের ছোট অবস্থা ফিরে পাচ্ছে না, আস্তে আস্তে গার্ডারটা বড় হয়ে যায়, এই জন্য চুলগুলো কি হয়, লুজ হয়ে যায়, লুজ করে বাঁধা হয় আর কি, সেই জন্য গার্ডারটা বাদ দিতে হয়। আলটিমেটলি যেটা বলতে চাইছিলাম, কোন একটা স্থিতিস্থাপক বস্তুকে বারবার ওর আকার পরিবর্তন করলে বস্তুটার স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়, বস্তু ঠিক তার আগের আকার ফিরে পায় না, এই ঘটনাটাকে বলা হয় স্থিতিস্থাপক সহনশীলতা, ওকে। এবার তোমাদের কয়েকটা ম্যাথ করাবো, ম্যাথ ঠিক আমি করাবো না, অ্যাকচুয়ালি ম্যাথ কিভাবে করাতে হয় সেটা শেখাবো তোমাদের, ম্যাথ করাবো না, কি করাবো, ম্যাথ তোমাদের কিভাবে করাতে হয় সেটা শেখাবো। দেখো তোমরা কয়েকটা জিনিস শিখেছো আর কি, একটা যে 3টে ওয়াই এন আর কে, 3টে কনস্ট্যান্ট শিখেছো, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। তো আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। তো তোমাদের আর কি এই ওয়াই এন কে কিছু প্রবলেমে বার করতে দেবে, মানে অনুদৈর্ঘ্য পীড়ন বার করো বা অনুদৈর্ঘ্য বিকৃতি বার করো, তুমি করো। তা আলটিমেটলি ওয়াই মানে কি, দেখো ওয়াই এর মধ্যে কি আছে, ফোর্স বাই এরিয়া, অনুদৈর্ঘ্য পীড়ন বাই এল বাই এল। এই যে এখানে কটা ভেরিয়েবল আছে, ফোর্স একটা, এ একটা, এল একটা, এ একটা, 4টে ভেরিয়েবল আছে। 4টে ভেরিয়েবল কি সেটা বুঝতে হবে, মানে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে যদি ধরি আর কি, তাহলে কি একটা লেন্থ থাকবে, একটা বস্তু থাকবে, তাহলে তার যার ইনিশিয়াল যেটা লেন্থ সেটা ক্যাপিটাল এল, ওকে। যেটুকু বাড়বে সেটুকু স্মল এল, যে পরিমাণ ফোর্স দিব সেই পরিমাণ ফোর্সটা হচ্ছে কি যে এফ, আর এই যে রেডিয়াসটা হবে এই পাই ইনটু আর স্কয়ার করলে এরিয়াটা পেয়ে যাবে। এবার প্রবলেমে কি আসতে পারে, প্রবলেমে এই কোয়ান্টিটি গুলোর মধ্যে সবগুলোই বলে দেবে আর কি, কিন্তু কোন জায়গায় সহজভাবে বলবে, কোন জায়গায় একটু ঘুরিয়ে বলবে। উদাহরণস্বরূপ বললো তোমার একটা 4 মিটার দৈর্ঘ্যের তারে একটা 1 কেজি ওজনের বা 1000 গ্রাম ভরের একটা বাটখারা ঝোলানো হলো, ঠিক আছে। তো তারের দৈর্ঘ্য ঠিক আছে, তো তারের দৈর্ঘ্য 1 মিটার বাড়লো, ঠিক আছে। এবং তারটির ব্যাসার্ধ যদি 0.2 মিটার হয়, তারটির ব্যাসার্ধ যদি 0.2 মিটার হয়, তাহলে ওয়াই বার করো, মানে অনুদৈর্ঘ্য পীড়ন বা ইয়াং মডুলাস বলা হয় এটাকে, বার করো। দেখো অ্যাকচুয়ালি এখানে কি কি ইনফরমেশন দিয়েছে, দেখো 4 মিটার দৈর্ঘ্য মানে এলটা বলে দিয়েছে, তারপর কি 1000 গ্রাম মাস দিয়েছে, 1000 গ্রাম মাস, বল দেয়নি কিন্তু। ফোর্স মানে কি, এখানে কোনো বস্তুকে ফোর্স মানে কি এম ইন্টু জি, তাহলে দেখো এখানে ফোর্সটা ডিরেক্ট বলেনি, ফোর্সটা একটু ঘুরিয়ে দিয়েছে, তাহলে তোমাকে একটু এখানে নক করতে হবে যে ফোর্সটা আমাকে দিয়েছে খুঁজে বার করতে হবে একটু ঘুরিয়ে, কি 1000 গ্রাম মাস ঝোলানো আছে, কোন একটা মাস 1000 গ্রামের মাস যে ঝোলানো থাকে সেই মাস কত বল প্রয়োগ করবে, সেই মাস ইন্টু জি, তার মানে কি এখানে 1000 ইন্টু জি এটা ফোর্স হবে, ফোর্সও দিয়ে দিল কায়দা করে। তারপরে দেখো কত লেন্থ বেড়েছে, ছোট হাতের এল, এটা বলে দিল, খুব সুন্দর। এবার দেখো আমি কি বলেছিলাম, এরিয়াটা লাগবে, যে এরিয়াটা দেখো ডিরেক্ট না দিয়ে বলেছে তারটির ব্যাসার্ধ 0.2 মিটার, তার মানে তোমাকে এরিয়াটা বার করে নিতে হবে, a = পাই ইনটু আর স্কয়ার, পাই ইনটু 0.2 দিয়ে সবকটা ভ্যালু তোমার বসিয়ে তোমার কি করতে হবে, ওয়াই এর ভ্যালু বার করতে হবে। এইভাবে তোমার অনুদৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে বললাম, তোমার আয়তন অনুদৈর্ঘ্য গুণাঙ্ক ক্ষেত্রে বললাম, এন এর ক্ষেত্রে মানে আয়তনের ক্ষেত্রে বলে দেবে এভাবে যে এত বল প্রয়োগ করা হলো, বলটা কায়দা করে বলে দেবে। কেউ বললো যে এরকম ভাবে কোন একটা কিউবের উপর আয়তন মানে এন যখন বার করতে ধরুন একটা কিউবের উপর, ঠিক আছে। তো কিউবের হচ্ছে তোমার এরিয়া হচ্ছে এ,
কিউবের এরিয়া না বলে দিয়ে বললো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে তো। এবার বললো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, এবার হচ্ছে কেউ একটা মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, কেউ 2 কেজি একটা মাস, 2 কেজি মাস প্রত্যেকটা সারফেসের উপর মানে এই ছাদের উপর চাপিয়ে দিল, ঠিক আছে তো। তাহলে বললে এবার আয়তন বিকৃতি গুণাঙ্ক কত হবে, n বার করো। তাহলে তুমি n কত জানো, n = f/a। তাহলে তুমি f বার করবে, যে কোনো একটা সারফেসের ক্ষেত্রে বার করলে হবে, কারণ কি আমি বলেছিলাম 6টা সারফেসে বার করলে 6টা f হবে, আবার 6টা a হবে। তাই 6টা f/6টা a, 6 কেটে যাবে, তার মানে একটা সারফেস করলে হবে। তোমার f টা কি করতে হবে, আবার m * g করতে হবে, বাই এরিয়া কত হবে, এরিয়া তোমার a স্কয়ার, এরিয়া ডাইরেক্ট বলে নি, সাইড বলে দিচ্ছে স্কয়ার, বাই কি তোমার আয়তনের পরিবর্তন ইনিশিয়াল বা হ্যাঁ বলে দেবার কি এইগুলো, এই তোমার আগে এই যে সাইডে দৈর্ঘ্য ছিল a, এবার বল প্রয়োগ করার ফলে মানে এই বাটখারাগুলো চাপানোর ফলে দৈর্ঘ্য ধরে নিলাম হাফ হয়ে গেছে, বাহুগুলোর দৈর্ঘ্য হাফ হয়ে গেছে, মানে কি a/2 হয়ে গেছে। তার মানে তাহলে আগে কত ভলিউম ছিল, আগে ছিল a কিউব, এখন ভলিউম কত হয়েছে তোমার, এখন ভলিউম কত মানে কি বাটখারা দেওয়ার পর ভলিউম কত হয়ে গেছে a/2 তার কিউব। তাহলে দেখো আমি অ্যাকচুয়ালি এখানে কি বসে n মানে কি, আমি মুছে করছি, এটা ভালো করে বোঝো আর কি, আমি জাস্ট অঙ্ক করা শেখাচ্ছি আর কি। ওকে, তাহলে n মানে কি, n মানে হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি মানে ডেল্টা ভি বাই ভি। ডেল্টা ভি মানে ভলিউমের কত পরিবর্তন, ঠিক আছে তো। বলছি ইনিশিয়ালি কিউবটার সাইডের দৈর্ঘ্য ছিল a, তাহলে ইনিশিয়ালি ভলিউম কত ছিল v, মানে এখানে a কিউব। এবার কি বলেছে, বাটখারাগুলো চাপানো মানে বাটখারাগুলো চাপানো মানে ফোর্স দেওয়ার কথা বলছে আর কি, ডিরেক্টলি বলছে না। বাটখারাগুলো চাপানোর ফলে ওই কিউবের দৈর্ঘ্য a/2 হয়ে গেছে, তার মানে দৈর্ঘ্য a/2 হয়ে গেছে, মানে ভলিউম কত হয়ে গেছে a/2 তার কিউব। আগে ভলিউম, এখন ভলিউম হয়ে গেছে a/2 তার কিউব, তাহলে ভলিউমের পরিবর্তন কত হয়েছে, আগের ভলিউম মাইনাস a/2 তার কিউব, এইটা হচ্ছে ডেল্টা ভি। তাহলে এখানে দেখো ভলিউমের পরিবর্তন ডাইরেক্ট বলেনি, কায়দা করে বলেছে, এর এইভাবে চেঞ্জ হয়ে গেছে। তাহলে তোমাকে এই জায়গাটায় নক করতে হবে, আলটিমেটলি এগুলো বসিয়ে দেবে, সুন্দরভাবে পেরে যাবে আর কি। তো তোমার এইভাবে দেখবে কিছু প্রবলেম দেওয়া আছে, মানে সেই যে প্রবলেমে এফ এ এল আর এল একটু কায়দা করে দেওয়া আছে। কোন জায়গায় এফ ডাইরেক্ট বলতে পারে যে কোন একটা ছেলে 5 নিউটন বল প্রয়োগ করে তারটাকে টানলো, ঠিক আছে তো। তা কেউ এত গ্রাম একটা ওয়েট ঝুলি দিল, মানে এগুলো বলা মানে ফোর্সের পরিমাণটা বলছে আর কি। কোনো মাস ঝুলানো মানে ওর সঙ্গে জি গুণ করলে ফোর্স পেয়ে যাবে, আর কেউ যদি বলে ডাইরেক্ট বল দিয়ে দেয় সেটা দিয়ে দেবে আর কি। তো এইভাবে তোমার ওয়াই এর ভ্যালু, এন এর ভ্যালু, কে এর ভ্যালু গুলো বার করার জন্য 10-15টা অঙ্ক আছে, করে নেবে, ঠিক আছে তো। এবার আর একটা ফর্মুলা শিখিয়েছিলাম তোমাদের, আমি আর একটা ফর্মুলা শিখিয়েছিলাম আর কি, না আরো কিছু প্রবলেম থাকতে পারে, ঠিক আছে তো, আরো কিছু প্রবলেম থাকতে পারে। দেখো একটা প্রবলেম, দুটো প্রবলেম কানেকশন করবে। বললো যে এরকম একটা লেন্থ আছে, এল দৈর্ঘ্যের একটা তার আছে, ঠিক আছে। এল দৈর্ঘ্যের একটা তারে তোমার বললো 400 গ্রাম, ঠিক আছে, 400 গ্রাম মাস চাপানোর ফলে ওর দৈর্ঘ্য বাড়লো এল। এগুলো ভ্যালু দিতে হবে, এল এর ভ্যালু 4 মিটারকে 3 মিটার হয়ে যেতে পারে, এটাও দৈর্ঘ্য বাড়লো এল, ঠিক আছে, ওর দৈর্ঘ্য বাড়লো এল। এবার বললো দেখো এটা খুব ভালো অঙ্ক, একটা করো দেখি, দৈর্ঘ্য বাড়লো এল। এবার বলছে কি যে এই সমান পরিমাণ একে তার নিয়ে এতে 800 গ্রাম মাস চাপানোর ফলে এর দৈর্ঘ্য বাড়লো এল 12 বাড়লো, মানে আগে 400 গ্রাম দেওয়ার ফলে দৈর্ঘ্য বেড়েছে এল, এখন 800 গ্রাম দেওয়ার ফলে 12 বাড়লো। দিয়ে বলছে দুই ক্ষেত্রে আর কি ইয়াং মডুলাস ওয়াই এর অনুপাত বার করো, মানে এই ক্ষেত্রে ওয়াই যদি y1 হয়, এই ক্ষেত্রে যদি y2 হয়, তাহলে বলছে কি যে এই দুটো ইয়াং মডুলাসের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে প্রথমে তুমি ইয়াং মডুলাস বার করো, y1 বার করবে, y এর মানে কি প্রথম ক্ষেত্রে y এর মানে কি ফোর্স কত 400 × g বাই এরিয়া কত, এরিয়া দেখো রেডিয়াস বলতে হতো তারা রেডিয়াস বলেন আর কি, তার রেডিয়াস বলেনি মানে আমি এরিয়া এ ধরে নেব, ঠিক আছে। রেডিয়াস বলে দিতে পারে, না বলে দিতে পারে, বলে দিলে পাই আর স্কয়ার করে দেবে বা সেইটা বসাবে, কিন্তু এরিয়া না বলে এ ধরে নাও। দেখো যে সমস্ত প্রবলেমের ক্ষেত্রে আর কি এই y1 আর y2 এর মধ্যে সম্পর্ক মানে কোনো দুটো রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলবে, সেই সমস্ত প্রবলেম গুলোতে একটা রাশি দেওয়া থাকবে না, এখানে এরিয়াটা দেওয়া নেই, ঠিক আছে তো, এলটাও না দেওয়া থাকতে পারতো, ঠিক আছে তো।
এবার দেখো এলটা আছে, তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি কত এল বাই এল। এবার ওয়াই টু বার করো, ওয়াই টু ইকুয়াল টু কত 800 গ্রাম বাই এরিয়া, তো সেম একই তার বলেছে, একই তার বলা মানে কি এর এরিয়া যা এর এরিয়া তাই হবে। এবার বলছে অনুদৈর্ঘ্য বিকৃতি কত এখানে 2l দৈর্ঘ্য বেড়েছে বাই এল। এবার বলছে y1 আর y2 এর মধ্যে সম্পর্ক বার করো, মানে কি y1 বাই y2 করে দাও, তাহলে সম্পর্ক তৈরি হয়ে যাবে। তাহলে কত হবে 400 গ্রাম বাই a ইনটু এটা উল্টে দাও l বাই l ইনটু y2 ভাগ হবে, তার মানে দেখো y2 ভাগ হবে মানে কত হবে ইনটু 1 বাই, ঠিক আছে তো 800 গ্রাম 800 g বাই a ইনটু l বাই 2l। এটা সিম্পলিফাই করো 400 ইনটু g বাই a ইনটু l বাই l ইনটু, দেখো এইটা উপরে গেলে a বাই 800 g হয়ে যাবে ইনটু 2l বাই l হয়ে যাবে। এবার কাটাকাটি করে দেখো l l a কেটে গেল, l l কেটে গেল, 2 2 কেটে গেল, ঠিক আছে তো l l কেটে গেল, সরি এই 400 g 800 g কেটে গিয়ে নিচে একটা 2 হবে। আলটিমেটলি দেখো কত হলো, আমি কিছু করিনি, y1 আর y2 এর মধ্যে রিলেশন বার করছি, দিয়ে সাজিয়ে লিখে নিচ্ছি, এটা দেখে নেবে কিছু না। দেখো 400 g বাই a, ঠিক আছে তো বাই l বাই l, এটা যদি উপরে নিয়ে যায় সাইডে যদি নিয়ে যায় উল্টে যায়, ক্যাপিটাল l বাই l হয়ে উল্টে দিয়েছি, তারপর ইনটু y2 মানে কি y1 বাই y2 মানে কি y1 এটা ইনটু 1 বাই y2 এর ভ্যালু বসাও 800 g বাই l বাই 2l। এবার এইখানে এটা উপরে নিয়ে গেছি, তাহলে কি a বাই 800 হয়ে গেছে, এটা 2l বাই l হয়ে গেছে, al কেটে দিয়েছি, a কেটে দিয়েছি, এখানে l কেটে গেছে, এখানে 400 g 800 g দুই দিকে কেটেছি। আলটিমেটলি কি পড়ে থাকলো দেখো, কিচ্ছু পড়ে থাকলো না, এই দুই কেটে গেল, তার মানে 1, তার মানে y1 ইকুয়াল টু y2, মানে কি দুটো তারেরই অনুদৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্ক কি হলো ইকুয়াল হয়ে গেল। এইভাবে তোমার আমি যখন বললাম যে দৈর্ঘ্যটা ডাবল বেড়েছে, ওরা বললো যে কি বললো আর কি যে 800 গ্রাম দেওয়ার ফলে আর কি এর দৈর্ঘ্য l পরিমাণ বেড়েছে কিন্তু এরিয়াটা হাফ হয়ে গেছে, ঠিক আছে তো তো অ্যাকচুয়ালি এরিয়া হাফ হয়ে গেলে a/2 করবে, এরকম রেশিও নিয়ে রিলেশন বিভিন্ন রকম অঙ্ক দিতে পারে। ওকে, তো তোমরা এগুলো করবে আর কি, জাস্ট কিছু না, দুটো তারের প্রবলেম ক্ষেত্রে এগুলো দেবে। মনে রাখো যদি দুটো কোনো জিনিসের রেশিও বার করতে বলে তাহলে তোমার এই একটা ভেরিয়েবলের ভ্যালু দেওয়া থাকবে না, যেমন এখানে এর ভ্যালু দেওয়া ছিল না, এর ভ্যালু কেন দেওয়া ছিল না দেখো এ আবার পরে কেটে গেছে আর কি, এই জন্য দেওয়ার কোনো প্রয়োজন বোধ মনে করেনি। তো এইভাবে একটু ধরে নিতে হবে আর কি, ঘাবড়ে গেলে হবে না, প্রবলেম গুলোকে ভালো করে নক করতে হবে আর কি চেয়েছে সেটা পাস করতে হবে, কি ফর্মুলা দরকার সেটা পাস করতে হবে। বুঝা গেল? দেখো এবার একটা প্রবলেম করছি কি আর একটা ফর্মুলা শিখেছিলাম যে ওয়ার্ক ডান বাই এনার্জি বা স্থিতি শক্তি হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি একক আয়তনে, যদি ভি আয়তনে হয় ভি দিয়ে গুণ করে দিতে হবে। এইটাকে দেখো কৃতকার্য বলা হয়, আবার এটাকে বলা হয় স্মৃতিশক্তি বলা হয়, এটা মনে রাখতে হবে। এবার তোমাকে বললো একটা তার আছে, একটা ওয়্যার আছে, স্যার শুধু ওয়্যার নিয়ে কেন বলছেন আর কি, ওয়্যারটা নিয়ে আলোচনা করা ইজি ব্যাপার, তোমাদের আয়তন নিয়েও হবে, প্রচুর প্রবলেম হবে, ঠিক আছে তো কৃন্তন পীড়ন কৃন্তন বিকৃতি নিয়ে প্রচুর প্রবলেম হবে, সেগুলো তোমরা করবে বই, সিম্পল জিনিস, আমি তারটা বলতে সুবিধা হয়, অল্প সময়ের মধ্যে বলা যাবে এই জন্য। একটা ওয়্যার আছে, এবার বললো এই ওয়্যারটার হচ্ছে তোমার এরিয়া হচ্ছে এর ভ্যালু বলে দেবে, একটা নাম্বার বলে দেবে, এরিয়া এর উপর 4 নিউটন F নিউটন বল প্রয়োগ করার ফলে এর লেন্থ এল পরিমাণ বাড়লো, ইনিশিয়াল লেন্থ এল ছিল, এর মধ্যে কত দেখো একটা কোশ্চেন তৈরি করতে পারে, এর মধ্যে টোটাল কত স্থিতিশক্তি সঞ্চিত হলো, তাহলে কি করতে হবে হাফ ইনটু পীড়ন বার করে শিখে গেছো, পীড়ন মানে কি ফোর্স বাই এরিয়া, F বাই A করে দেবে, ফোর্স বাই এরিয়া ইনটু বিকৃতি কত L বাই L, টোটাল কত স্থিতিশক্তি মানে কি টোটাল ভলিউমের উপর, তারটার ভলিউম কত, এরিয়া যদি A হয় লেন্থ যদি L হয় ভলিউম কত A ইনটু L, জানো কি এরিয়া ইনটু লেন্থ মানে ভলিউম, এরিয়া ইনটু হাইট, তাহলে মানে কি এটা A ইনটু L। এই প্রবলেমটা দিতে পারে। এই প্রবলেমটা অন্য হতে পারে যে কোনো মানে কি এই তারটার উপর রাম F নিউটন বল প্রয়োগ করছে, রাম কত কৃতকার্য করলো মানে কি সেটা এই ফর্মুলায় টোটাল কত কৃতকার্য করলো,
এবার এই প্রবলেমটা আর একটা হতে পারে, জিনিস চাইতে পারে যে বললো একক আয়তনে কত স্থিতিশক্তি সঞ্চিত হলো। একক আয়তন বললে আর এই এলটা ভলিউমটা গুণ করা দরকার নেই। আবার দিতে পারে একক আয়তনে কত ওয়ার্ক ডান বললো, একক আয়তনে ওয়ার্ক ডান বলতে গেলে ভলিউমটা গুণ করা দরকার নেই, এটাই হবে। দেখো আনসার একটাই, কোয়েশ্চেন একটাই, কিন্তু বিভিন্ন রকম ভাবে জিনিসগুলো চাইতে পারে। ওয়ার্ক ডান চাইলে এটা হবে, স্থিতিশক্তি চাইলে এটা হচ্ছে। তাহলে তোমাকে অ্যাকচুয়ালি জিনিসটা ভালো করে অবজার্ভ করতে হবে কি চাইছে আর কি। ফার্স্ট অফ অল স্থিতিশক্তি চাইছে, স্থিতিশক্তির ফর্মুলাটা মনে রেখে দিলে। এই ফর্মুলাটায় অবস্থিত এই রাশিগুলোর ভ্যালু তোমাকে কায়দা করে দেওয়া থাকবে। এইটা যে খুঁজতে পারবে তার ফিজিক্স হবে, যে এই ভ্যালুগুলোর প্রবলেম করতে মধ্যে কায়দা করে দেওয়া থাকবে, সেই কায়দা করে তোমাকে খুঁজতে হবে। এরিয়াটা যেমন কায়দা করে দিতে পারে, তোমার রেডিয়াস বলে দেবে কিংবা ডায়ামিটার বলে দেবে, তাহলে রেডিয়া পাই ইন্টু আর স্কয়ার করলে এরিয়া পেয়ে যাবে, এটা বলে দেবে। ভলিউমটা তোমার বলা থাকবে না, ভলিউমটা তোমাকে কায়দা করে বুঝে নিতে হবে, মানে তারটার এরিয়া বলে দেবে, তারটার হাইট বলে দেবে, ভলিউম তোমাকে বুঝে নিতে হবে যেন ভলিউমে বলছে। ওকে, দৈর্ঘ্য বৃদ্ধি তোমার কোনো সময় বলা থাকবে, কোনো সময় বলা থাকবে না। দৈর্ঘ্য বৃদ্ধি বলে দেবে 4 মিটার, তারকে টেনে বড় করা হলো, দৈর্ঘ্য বৃদ্ধি হলো 1 মিটার, তাহলে তুমি কত বৃদ্ধি হলো 1 মিটার, এটা তুমি বার করতে পারো। আবার দেখো তারের দৈর্ঘ্য বৃদ্ধি হলে তোমার আর এক ভাবে বলতে পারে যে 4 মিটার দৈর্ঘ্যের একটি তারকে একটা বল দ্বারা টানা হলো এবং তারের ফাইনাল দৈর্ঘ্য হলো 6 মিটার। ওকে, অন্তিম দৈর্ঘ্য হলো 6 মিটার। তাহলে দেখো এই ক্ষেত্রে আর কি তারের ইনিশিয়াল দৈর্ঘ্য 4 মিটার বলে দিয়েছে, অন্তিম দৈর্ঘ্য 6 মিটার। দৈর্ঘ্য কত বেড়েছে সেটা বলেনি, কিন্তু ডিরেক্টলি বলেনি, কিন্তু তোমাকে বার করে নিতে হবে এটা কি 4 মিটার তারকে বল প্রয়োগ করে দৈর্ঘ্য 6 মিটার করা হলো। তার মানে কি এখানে কত দৈর্ঘ্য বৃদ্ধি হলো তোমাকে বলেনি, কিন্তু তোমার দৈর্ঘ্য বৃদ্ধির দরকার যদি বিকৃতি বার করতে চাও। তার মানে কি তখন দৈর্ঘ্য বৃদ্ধির কিভাবে বার করতে হবে, ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ, মানে কি 4 মিটার ছিল বেড়ে 6 মিটার করেছি, তাহলে দৈর্ঘ্য কত বেড়েছে 6 - 4। এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা ডাইরেক্ট দিল না, একটু কায়দা করে দিল, তোমাকে এটা খুঁজে নিতে হবে। ঠিক আছে, তারপর দৈর্ঘ্য বৃদ্ধিটা আরেকভাবে বলতে পারে যে কোনো একটা তার ছিল এল দৈর্ঘ্যের একটা তার, এতে বল প্রয়োগ করার ফলে তারটির দৈর্ঘ্য তার প্রাথমিক দৈর্ঘ্যের 1/4 বৃদ্ধি পেল। তার মানে কি ভালো করে দেখো, এরকম মানে কিভাবে আমি তোমাকে অঙ্ক করাচ্ছি না, আমি করাচ্ছি কিভাবে এই ভেরিয়েবল গুলো মানে ওই পীড়ন বিকৃতি এইগুলো বার করতে হবে। তো এইগুলোর সঙ্গে সম্পর্কিত ভেরিয়েবল কি কি, দৈর্ঘ্য বৃদ্ধি, প্রাথমিক দৈর্ঘ্য, এরিয়া আর বল, এই 4টে জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দেবে। কিভাবে ঘুরিয়ে ফিরতে পারে, দৈর্ঘ্য বৃদ্ধিটা ধরো তোমাকে ডাইরেক্ট বলে দিতে পারে এতটা দৈর্ঘ্য বৃদ্ধি করলো, সোজা কথা। তারপর বললাম যে ইনিশিয়াল দৈর্ঘ্য বলবে আর বললো ফাইনাল দৈর্ঘ্য এত হলো, দুটো বিয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যাবে, এটাও সোজা কথা। তারপর আর একবার দিতে পারে যে একটা তার ছিল, তারটাকে বল প্রয়োগ করার ফলে তারের দৈর্ঘ্য ছিল এল, তারটাকে বল প্রয়োগ করার ফলে তারটির দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের 1/4 হলো, মানে কি এল এর 1/4। এই যে তার মানে কি এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধির একটু কায়দা করে বলে দিল যে তারটিকে বল প্রয়োগ করার ফলে তারটির দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের 1/4 হলো, মানে কি L/4 হয়েছে আর কি। 1/4 না বলে 1/3 বৃদ্ধি পেল, হাফ বৃদ্ধি পেল, মানে তারটির দৈর্ঘ্য বলছে L/2 হয়ে গেল। ঠিক আছে, তো এরকম ভাবে বলতে পারে। কিভাবে বললো যে তারটিকে বল প্রয়োগ করার ফলে তারটির দৈর্ঘ্য তার প্রাথমিক দৈর্ঘ্যের 4 গুণ হয়ে গেল। এল দৈর্ঘ্যের তার ছিল, বল প্রয়োগ করার ফলে তারটির দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের 4 গুণ হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো, ইনিশিয়াল দৈর্ঘ্য ছিল এল, ফাইনাল দৈর্ঘ্য বললো প্রাথমিক দৈর্ঘ্যের 4 গুণ হয়ে গেল 4L। দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে 4L - L = 3L। এইভাবে তোমার বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তোমার এই দৈর্ঘ্য বৃদ্ধি দিতে পারে। আয়তনটাও সেরকম ভাবে যে আয়তন প্রাথমিক আয়তনের অর্ধেক হয়ে গেল, আয়তন প্রাথমিক আয়তনের 3 গুণ হয়ে গেল। আয়তন যদি প্রাথমিক আয়তন ইনিশিয়াল আয়তন ছিল ভি, তার কি বলছে আয়তন প্রাথমিক আয়তনের 3 গুণ হয়ে গেল, মানে 3V হয়ে গেল। আয়তনের পরিবর্তন কত, ফাইনাল আয়তন মাইনাস প্রাথমিক আয়তন মানে 2V। তার মানে এই আয়তনের পরিবর্তনটা তোমার খুব সোজা ভাবে দেবে না, আয়তনের পরিবর্তন খুব সোজা ভাবে দেবে না। আরেকবার দিতে পারে আর কি, কোন একটা এল দৈর্ঘ্যের তার ছিল, ওই তারকে বল প্রয়োগ করার ফলে দেখো কত রকম ভাবে প্রবলেম গুলো মানে কি দিতে পারে আর কি। কোন একটা বললো কি যে এই পীড়ন বিকৃতি বার করতে দেবে কিংবা এনার্জি বার করতে দেবে, কিন্তু এনার্জি গুলো বার করতে গেলে পীড়ন বিকৃতি শিখতে বার করা। তো বললো একটা দেখো একটা তার ছিল এল, তারটিতে বল প্রয়োগ করার ফলে তারটির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল। তারটির দৈর্ঘ্য 20% বৃদ্ধি হলো, মানে কি এল এর 20/100 এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই হতে পারে তারটির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল। কিংবা কি তারটির অন্তিম দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের 120% হলো। দেখো তারটির দৈর্ঘ্য 20% বৃদ্ধি হলে একটা হয়ে দিতে পারে। আবার কি দিতে পারে, তারটির অন্তিম দৈর্ঘ্য যদি এল প্রাইম হয়, প্রাথমিক দৈর্ঘ্য এর 120% হলো, মানে 120/100।
ঠিক আছে তো, এটা হচ্ছে এল প্রাইম। তাহলে কি এটা কিন্তু অন্তিম দৈর্ঘ্য বলেছে, তাহলে কি তারটি দৈর্ঘ্য বৃদ্ধি তখন কত হবে, অন্তিম দৈর্ঘ্য মাইনাস এল বার করতে হবে। তার মানে কি তোমার এই পরিবর্তনটা আমি যা সেটা শেখাতে চাইছি আর কি, যে অঙ্ক সবাই পারে আর কি, গুণ যোগ বিয়োগ পারবে না, কিন্তু অ্যাকচুয়ালি যে রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলো খুঁজে নিতে হবে, কিভাবে প্রবলেমগুলো ঘোরাতে থাকে সেভাবে বললাম। তুমি যদি আমি যে কথা বললাম এই করে যদি বুঝতে পারো, তুমি 1000 প্রবলেম করতে পারবে। আমি যদি প্রবলেম করে ক্লাসে কটা প্রবলেম করতে পারবো, দুটো চারটে প্রবলেম করে কি হবে, পরীক্ষায় তো সে 4টের মধ্যে আসতে পারে না আসতে পারে, প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সেটা যদি শিখে যাও, ব্যাস তুমি 1000 প্রবলেম করবে, যা তুমি করে নিতে পারবে। ওকে, তো মোটামুটি আমি এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্স সব কমপ্লিট করা হয়ে গেল। আমি যে কনসেপ্টটা বললাম এই কনসেপ্টের বাইরে একটা অঙ্ক আসবে না, মানে একটা অঙ্ক বইয়ে থাকবে না, সবগুলো পারবে, শুধু দেখবে কায়দা করে ওগুলো দেওয়া আছে খুঁজে নিতে হবে। ঠিক আছে তো, আগে বইয়ের এক্সারসাইজে যে ম্যাথগুলো আছে ওগুলো করবে, মানে যেগুলো করে দেওয়া আছে আর কি এক্সাম্পলে, তারপরে এক্সারসাইজের ম্যাথগুলো করবে, এমসিকিউ গুলো সমস্ত করবে, খাতা একটা ফ্রেশ খাতা বানানো হয়েছিল, সেই ফ্রেশ খাতায় সমস্ত এমসিকিউ পরপর করবে, করার পর গ্রুপে তোমরা সব সাবমিট করবে, আমি চেক করে দেবো। আর যে করবে না, আমি যদি জিডিতে ক্লাসে যাই, মানে আমি প্রচন্ড রাগি, বারবার বলছি আর কি, তখনই রাগি যখন কাজ পাই না, সববার ফ্রেশ খাতা আমি প্রথম ক্লাসে গিয়ে চেক করবো। আমি যে কটা চ্যাপ্টার করিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে থিওরি থাকবে, কিছু থিওরি থাকার পর থিওরিগুলো মানে কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন প্রমাণগুলো আর কি না দেখে লিখে সুন্দর করে থাকবে। তারপর কি থাকবে, তারপর থাকবে বইয়ের এমসিকিউ গুলো সব সলিউশন, তারপর থাকবে বইয়ের 2 নম্বরের যে অঙ্কগুলো আছে 2 নম্বরের সেগুলো সব সলিউশন। এই সমস্ত জিনিসগুলো সব করে তবে আমার ক্লাসে খাতা নিয়ে ঢুকবে আর কি। ঠিক আছে তো, মাত্র 2 চ্যাপ্টার হয়েছে, যারা করেনি ভয় পাওয়ার দরকার নেই, এখন থেকে করতে শুরু করো, অনেক সময় আছে আর কি। ঠিক আছে, ওকে, আজকে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।